বিরতির পর স্বাগত। অসমে আর অস্তিত্ব থাকবে না আলফা সংগঠনের। লোকসভা নির্বাচনের মাত্র মাস চারেক আগে অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সেই বিষয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই শান্তি চুক্তিতে উলফার পরেশ বড়ুয়া গোষ্ঠী না আসায় তার প্রভাব কি পড়বে বা প্রভাব পড়বে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন। এবং পরেশ বড়ুয়া চীন ও পাকিস্তানের ছত্রছায়ায় রয়েছে বলে দাবি উঠছে এবং সেই বিস্ফোরক দাবি করেছেন বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক। তিনি একেবারে নিউজ ভ্যানগার্ডের সাথে একান্ত বার্তালাপে কি বলছেন শুনুন। যে গোষ্ঠীটা শান্তি চুক্তি করেছে তাদের নেতারা ইতিপূর্বেই বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ তাদের ভারতে বিচার প্রক্রিয়ার জন্য প্রত্যাবর্তন করেছে। তারা যেহেতু ভারত সরকারের সাথে কথাবার্তা বলতে রাজি হন, তাদের বিরুদ্ধে, তাদের নেতাদের বিরুদ্ধে যথা অরবিন্দ রাজখোয়া, রাজু বড়ুয়া, সদর চৌধুরী মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হয়। পরবর্তী সময় অনুপ চেটিয়াও এসে এদের সাথে যোগ দেয়। এখন আজকে একটা কথা আমি বলতে পারি, আলফা আমি ওতপ্রোতভাবে জানি, আমি তাদের ঘাঁটিতে বহুবার গেছি, পরেশ বড়ুয়া রাজখোয়াদের আমি চিনি। আজকে পরেশ বড়ুয়া খানিকটা আইসোলেটেড, পরেশ বড়ুয়া খানিকটা এক ঘরে হয়ে পড়েছেন। তার কারণ বড় নেতাদের মধ্যে যারা সবাই মিলে আলফা গঠন করেছিল তাদের মধ্যে অরবিন্দ রাজখোয়া, অনুপ চেটিয়া, শশধর চৌধুরী, এই ধরনের বড় মাপের নেতা যারা আছে তারা সবাই এই আলোচনাপন্থীদের সাথে যোগদান করেছে। এবং এই আলোচনাপন্থীদের সাথে যোগদান করার পর থেকে এরা গত 7 বছর ধরে ভারত সরকারের সাথে ব্যাপক ইস্যু নিয়ে কথাবার্তা বলেছে এবং তারপরে এই চুক্তিটা সই হয়েছে। চুক্তির এখনো অনেকগুলি ব্যাপার আছে যেগুলি আগামী দিনে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, ফাইনাল ডিটেলস গুলি ঠিকঠাক করতে হবে, কিন্তু মূলত জায়গায় ভারত সরকার এটা অ্যাচিভমেন্ট আমি বলবো যে এদেরকে টেবিলে বসিয়ে একটা বড় অংশ আলফা যেটা তাদেরকে হিংসার পথ থেকে সরিয়ে এনে ভারতের মূল স্রোতে আনার ব্যাপারে সাফল্য অর্জন করা হয়েছে এবং এটা নিতান্তই বড় একটা ঘটনা। হ্যাঁ, পরেশ বড়ুয়া এবং তার কিছু লোকজন এখনো মায়ানমার চীন সীমান্তে অবস্থান করছে। পরেশ বড়ুয়া তেংচং বলে একটা জায়গায় অবস্থান করছেন, ওখানে চীনের গোয়েন্দা সংস্থা MSS এর সাথে তার যোগাযোগ আছে। এই জায়গাতে পরেশ বড়ুয়া বা তার লোকজন কি বড় রকমের অপারেশন আসামে করতে পেরেছে আপনি আমাকে বলুন তো? কিছু করতে পেরেছে? বড় রকমের কোনো কিছু তারা করতে পারেনি। ফলে পরেশ বড়ুয়ার অবস্থা এখন অনেকটা দাঁতহীন বাঘের মতো। হুঙ্কার সেই বাঘ দেয় মাঝে মাঝে, ওই এসেনশিয়ালি একটা বিবৃতি বাঘির মধ্যে তার কার্যকর। রুমেল অসম বলে একজন, তার প্রেস সেক্রেটারি নাকি, তার নামে আমরা সবসময় প্রেস স্টেটমেন্ট পাই, রোজ একটা প্রেস স্টেটমেন্ট পাই। এখন যেই সংগঠন ভেরিয়া সংগঠন এমন কিছু করে না, শুধু প্রেস স্টেটমেন্ট দেয়, তো তাকে তো আমি কাগজে বাঘ বলেই মনে করবো, তাই না? এক সময় মাসে অন্তত একটা দুটো বড় অ্যাকশন আলফা করতো, এটা আমার এতদিনের অভিজ্ঞতা আমি জানি। এখন পরেশ বড়ুয়া গত 6 মাসে কি হাতি ঘোড়া মেরেছে আপনিও জানেন না। পরেশ বড়ুয়াকে আনার প্রচুর চেষ্টা করা হয়েছে। এমন না যে আলফার ক্ষেত্রে একটা ব্যতিক্রমী কিছু ভারত সরকার ভেবেছে যে একটা গোষ্ঠীকে আনো আরেকটা গোষ্ঠীকে ছেড়ে দাও। বড়দের ক্ষেত্রে যেটা হয়েছিল এই ব্যাপারটা আলফার ক্ষেত্রেও চেষ্টা করা হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা আসামের চিফ মিনিস্টার নিজে পরেশ বড়ুয়ার সাথে যোগাযোগ করুয়া ভাই বাইরে আসতে পারবেও না, কেন ও বাইরে আসতে গেলে ওকে পাকিস্তান এবং চাইনিজ ইন্টেলিজেন্স মেরে দেবে। কেন ও ওদের সাথে যে লেভেলে কোঅপারেট করেছে, যে লেভেলে কাজকর্ম করেছে, তাতে করে ও যদি ভারত সরকারের সাথে বোঝাপড়া করে বেরিয়ে চলে আসে, চীন এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগের এই পূর্বাঞ্চলে অনেক তৎপরতার অনেক গোপন খবর একেবারে টুকটুক করে আলমারি থেকে বেরিয়ে বাইরে এসে আপনার সামনে উপস্থিত হবে, যেটা ওদের জন্য বিব্রতি করা হবে, খুব ঝামেলার জায়গা তৈরি হবে। ফলে পরেশ বড়ুয়া বাইরে আসতে পারবে না, এটা আবার দীর্ঘদিনের
অনেকে অ্যারেস্ট হয়ে গেল, এই অরবিন্দ টরবিন্দ, শেখ হাসিনা আসার পরে যখন ক্র্যাকডাউন হলো বাংলাদেশে অ্যারেস্ট হলো, পালিয়ে যেতে সক্ষম হয়েছিল বাংলাদেশ গিয়ে। সে তো ছিল বাংলাদেশে, গিয়ে ওই বার্মা চায়না বর্ডার সেইখান থেকে পালিয়ে বেইজিং এর ফ্লাইটে একটা বাংলাদেশি ফলস পাসপোর্ট কামরুজ্জামান খান সেটা বার করে দিয়েছিল ওকে বড়ুয়া। ওখানে চলে যাওয়ার পরে তার সাথে আইএসআই দুজন বডিগার্ড দেয়, আলমগীর হোসেন আর তার ছোট ভাই কাবিল হোসেন। এদের বাড়ি নোয়াখালীর চাটখিলে, পাসপোর্ট নাম্বারও আছে। কেন? এরা পরেশ বড়ুয়ার রান্না বাড়া করে, সবকিছু করে, পরেশ বড়ুয়াকে গার্ড দেয়। কেন? পরেশ বড়ুয়ার অর্গানাইজেশনের ভেতরে পরেশ বড়ুয়ার এগেইনস্টে দুবার বিদ্রোহ হয়েছে, এবং যারা একেবারেই মানে আলোচনাপন্থী না, যুদ্ধপন্থী যারা, তাদের মধ্যেও দুবার বিদ্রোহ দেখা দিয়েছে। একবার পুরোপুরি ভাবে কোনো সময় কোথাও কিছু হয় না। পুরোপুরি বলতে আপনি যদি ভাবেন যে আর কোনো, এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, তো পুরোপুরি ভাবে ওইভাবে শান্তি কোনো সময় কোথাও হয় না। কিছু তো লোক বাইরে চলে যাওয়া ধান্দা করে, একমাত্র মিজোরামে সেটা সক্ষম হয়েছিল। পরেশকে আনারও চেষ্টা হচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সে যদি না আসে তাকে তো আমরা পায়ে তেল মেখে আনা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা শুনলেন বিবিসি প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিকের বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি সরাসরি চলে যাব নিউজ রুমে। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তিতে দেখা গেছে পরেশ বড়ুয়া গোষ্ঠী আসেনি, অর্থাৎ পরেশ বড়ুয়া গোষ্ঠী না আসায় প্রভাব পড়বে না, এবং সেই বিষয় নিয়ে এক প্রকার বিস্ফোরক দেখা গেছে প্রাক্তন সাংবাদিককে। কি মনে হয়, পরেশ বড়ুয়া তো সেই গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, এবার ওনার এই অনুপস্থিতিকে কেন্দ্র করে প্রভাব কি আদতে পড়বে নাকি পড়বে না, কি মনে হয় তোমার? দেখো অঙ্কিতা, যদি আমি শুরু থেকেই শুরু করি, যে এই মুহূর্তে উলফার যে একটা বড় অংশ, সেই বড় অংশ কিন্তু শান্তি চুক্তিতে বসেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং অসম সরকারের সঙ্গে, এবং আমরা জানি যে গতকালকে একটা ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। এই ত্রিপাক্ষিক বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং তার পাশাপাশি এই ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কিন্তু অনুপ চেতিয়া থেকে শুরু করে অন্যান্য যারা উলফার শীর্ষ নেতারা রয়েছেন তারা সেখানে গেছিলেন, এবং উলফার 19 জনের সদস্যের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, আসাম সরকারের একটা ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছে, শান্তি চুক্তি হয়েছে। সেখানে অবশ্যই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং যেটা উল্লেখনীয় বিষয় যে 5 দশকেরও বেশি সময় ধরে কিন্তু উলফা অ্যাক্টিভ রয়েছে আসামে, এবং সেই জায়গাতে নানা সহিংসতার চিত্র কিন্তু অবশ্যই আমরা জানি এই বিষয়টাকে কেন্দ্র করে। যদিও যেটা এই মুহূর্তের প্রশ্ন, যে উলফার একটা অংশ, পরেশ বড়ুয়ার যে অংশ, সেই অংশ এখনো যোগদান করেনি বা বিরোধিতা করছে এই শান্তি চুক্তির, সেটা কেন? সেটা অবশ্যই স্বাভাবিকভাবেই উলফার এই একটা অংশ সেখানে তারা চাইছে না সেই শান্তি চুক্তির আওতায় আসতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বিবিসির প্রাক্তন সাংবাদিকও বললেন, একই রকম ভাবে সেখানে যেটা দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে, যে পরেশ বড়ুয়া কিন্তু এই মুহূর্তে এক প্রকার নখ দাঁতহীন একজন, একটা জঙ্গি সংগঠন, তাদের যে জঙ্গি গোষ্ঠী রয়েছে সেটা একটা ফ্যাকশনটা রয়েছে সেটা পরিণত হয়েছে। এবং তার পাশাপাশি যেটা প্রাক্তন সাংবাদিক দাবি করেছেন, বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক দাবি করেছেন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে পরেশ বড়ুয়া যেই জায়গাতে আছেন, পরেশ বড়ুয়া যেই জায়গাতে লুকিয়ে আছেন, এবং তার পাশাপাশি তার চারিপাশে যারা রয়েছেন তারাও কিন্তু পরেশ বড়ুয়াকে বার করে আসতে দেবে না, এরকম বিস্ফোরক মন্তব্য কিন্তু তিনি করেছেন। চীনের যে সিক্রেট সার্ভিস রয়েছে পাকিস্তানের যে সিক্রেট সার্ভিস রয়েছে, তারা কিন্তু এক প্রকার তীক্ষ্ণ নজর রাখছে তার উপর। কেন নজর রাখছে? কারণ পরেশ বড়ুয়া, যেটা সূত্রের খবর রয়েছে, তারা কিন্তু সেই জায়গাতে, যেটা অবশ্যই বলেছেন বিবিসির প্রাক্তন সাংবাদিক, যে তারা কিন্তু একটা সময় পরেশ বড়ুয়া অনেকটাই তাদের সঙ্গে যোগসূত্রে ছিলেন এবং নানান ধরনের সহযোগিতা তাদেরকে করেছেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই পরেশ বড়ুয়া যদি ভারতবর্ষের সঙ্গে এসে মিলিত হন, তাহলে সেই দেশগুলো, চায়না, পাকিস্তান, তাদের যে নানান তথ্য উঠে চলে আসতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে পরেশ বড়ুয়া ইতিমধ্যেই, যেটা বিবিসির প্রাক্তন সাংবাদিকও বলছিলেন, যে ইতিমধ্যেই কিন্তু খুব একটা বেশি কিছু করেছেন বা করতে পারবেন এমন কিন্তু বিষয়টা নয়। হাতে গোনা কয়েকজন সেখানে সাহায্যকারী রয়েছে তার সেখানে, এবং তার পাশাপাশি মূলত যেটা দেখা যাচ্ছে পাকিস্তানের যে
আইএসআই রয়েছে, আইএসআই এর পক্ষ থেকে তাকে বডিগার্ডও দেওয়া হয়েছে, কারণ তার যে গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যেও কিন্তু বিদ্রোহ একটা সময় দেখা দিয়েছিল। এবং তার পাশাপাশি অঙ্কিতা আরো একটা বিষয় যেটা লক্ষণীয় বিষয়, যেটা বিবিসির প্রাক্তন সাংবাদিক তো জোর গলাতেই বলছেন যে পরেশ বড়ুয়া এই মুহূর্তে যদি নাও আসেন আলোচনার টেবিলে, যদি নাও শান্তি চুক্তির অংশ হন, তারপরেও কিন্তু কোনো বিরাট প্রভাব পড়তে পারে না, কারণ একটা বড় অংশ অলরেডি চলে এসেছে শান্তি চুক্তির আওতায়, সেটা একটা বড় দিক। কিন্তু তার পাশাপাশি এমনটা কিন্তু নয় যে পরেশ বড়ুয়াকে সেই শান্তি চুক্তির আওতায় আনার জন্য বা সেখানে তারা যাতে সাধারণ জীবনে ফিরে আসেন তার জন্য চেষ্টা করেনি ভারত সরকার, অবশ্যই চেষ্টা করেছে। অর্ণব, এই চুক্তির মাধ্যমে কি মনে হয় আসামে কি বিদ্রোহ অনেকাংশেই হ্রাস পাবে? তবে তো এই উলফার উল্লেখযোগ্য একাংশ নেতার পরেশ বড়ুয়ার এই চুক্তি বিরোধিতা করছেন, কি মনে হয়? দেখো, অনেকাংশেই যে সেখানে শান্তি ফিরে আসবে গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, যেটা বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক বলছিলেন যে 100% শান্তি ফিরিয়ে আনা সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনেকটাই ডিফিকাল্ট, কারণ যেটা এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে পরেশ বড়ুয়ার একটা ফ্যাকশন কিন্তু সেখানে আসছেন না সেই শান্তি চুক্তির আওতায়। কিন্তু যদি তারা পরবর্তী সময়ে আসেন তারা কিন্তু সব সুযোগ সুবিধা যেটা একটা বড় অংশ উলফার পাচ্ছে তারাও কিন্তু সেটা পাবেন। তবে অবশ্যই যেটা মূল লক্ষণীয় বিষয়, যেটা আমরা বিগত দিনেও কিন্তু আমরা নিউজ করেছিলাম যে ত্রিপুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ 2014-15 সালে কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন তখন মানিক সরকার, তিনিও কিন্তু প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ত্রিপুরা রাজ্যের যে এনএলএফটি জঙ্গি গোষ্ঠী রয়েছে তারাও কিন্তু সাহায্য পেত সেই উলফা থেকে তারা অস্ত্র পেত, নানান লজিস্টিক সাপোর্ট পেত, সেই বিষয়গুলো কিন্তু এক প্রকার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু উলফার একটা বড় অংশ সেখানে শান্তি চুক্তিতে চলে গেছে, শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয়, অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, সেভেন সিস্টার্স রাজ্যগুলো যে রয়েছে সেগুলোতেও কিন্তু একটা শান্তি ফিরে আসবে সামগ্রিকভাবে, এমনটা কিন্তু আশা অবশ্যই করা যায়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ অর্ণব। পরেশ বড়ুয়া চীন এবং পাকিস্তানের ছত্রছায়ায় রয়েছে বলে এই মুহূর্তে দাবি করছেন, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু এক প্রকার বিস্ফোরক বলতে পারি বিসিসি প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক। তিনি একেবারে একান্ত বার্তালাপে গোটা বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন, গোটা বিষয় নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, এবং ইতিমধ্যে উলফা জঙ্গি গোষ্ঠীর উলফার সাথে এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একেবারে গোটা দেশ জুড়ে নানা প্রকার চর্চা শুরু। নিয়ে নিচ্ছি এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।